আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া ফজরিদি। আজকের ক্লাসে আলোচনা করব আমাদের ইউনিট 11 এর লেসন 5 স্টপিং বাই দ্য উডস অন আ স্নো ইভিনিং। এই কবিতাটি লিখেছে রবার্ট ফ্রস্ট। আমরা প্রথমে কবিতার শব্দের অর্থগুলো জানবো, তারপরে কবিতাটি একদম ব্যাখ্যা সহকারে বুঝবো এবং তারপরে কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করব। আমাদের প্রথমেই দেখতে পাচ্ছ শব্দের অর্থের ছকে প্রথমে আছে ওয়ার্ড, তার বাংলা অর্থ, ইংরেজি অর্থ, সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ। উডস এর বাংলা হচ্ছে বন বা জঙ্গল, যেটার সমার্থক হচ্ছে ফরেস্ট, উডল্যান্ড বা গ্রোভ, যেটাই বলেন। ওয়াচ মানে লক্ষ্য করা বা দেখা, সমার্থক শব্দ হচ্ছে অবজার্ভ, ভিউ, মনিটর, আর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ইগনোর করা। স্নো শব্দের অর্থ হচ্ছে তুষার, সমার্থক হচ্ছে ফ্লেক। কুয়ার মানে হচ্ছে অস্বাভাবিক বা অদ্ভুত, স্ট্রেঞ্জ, আনইউজুয়াল, অড। ফার্ম হাউস মানে হচ্ছে খামার বাড়ি বা কটেজ। ফ্রোজেন মানে হচ্ছে হিমায়িত মানে বরফ আচ্ছাদিত, চিল্ড অর আইসড। হার্নেস মানে হচ্ছে ঘোড়াকে গাড়ির সাথে জুড়ে দেওয়ার ও নিয়ন্ত্রণ করার যাবতীয় সরঞ্জাম, অর্থাৎ ঘোড়ার গলায় যে লাগাম লাগানো থাকে সেটাকে আমরা হার্নেস বলি, যেমন ট্যাক, স্ট্র্যাপস, গিয়ার ইত্যাদি। ডাউনি, ডাউনি মানে হচ্ছে নরম বা কোমল, সমার্থক হচ্ছে সফট, স্মুথ, ফ্লাফি। ফ্লেক মানে হচ্ছে তুষারকণা মানে স্নো বা ফ্র্যাগমেন্ট। আসেন আমরা আমাদের কবিতাটায় প্রবেশ করি। দেখেন প্রথমে কবিতাতে বলছে হুজ উডস দিস আর, আই থিঙ্ক আই নো, হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ ডো। এই বনটি কার আমি সম্ভবত জানি, তার বাড়ি গ্রামে যদিও। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, সে আমাকে এখানে থামতে দেখবে না। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, দেখবে না যে আমি কিভাবে তার বরফ আচ্ছাদিত বন দেখছি। অর্থাৎ কবি প্রথমেই বলছে এই বন কার আমি জানি, তার বাড়ি গ্রামে, আমাকে সে এখানে দাঁড়িয়ে থাকতে দেখবে না এবং দেখবে না আমি কিভাবে তার বরফ আচ্ছাদিত এই বনের সৌন্দর্য উপভোগ করছি। কবি মেইনলি একদিন ঘোড়ার উপর চড়ে তার গন্তব্যস্থলে যাচ্ছিল, তখনই সে একটি সুন্দর বরফ আচ্ছাদিত বন দেখে সেখানে থেমে গেল এবং সেটার সৌন্দর্য উপভোগ করা শুরু করলো। এবং সেই মুহূর্তেই তার মনে হলো যে সে এটার সৌন্দর্য কিভাবে ব্যাখ্যা করেছে। দেখেন তারপরে সে বলছে মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার, অর্থাৎ তার ছোট্ট ঘোড়া, যে ঘোড়ার উপর করে সে যাচ্ছিল তার গন্তব্যস্থলে, সেই ঘোড়া নিশ্চয়ই ভাবছে কত অদ্ভুত একটা খামার বাড়ির ছাড়া থেমে গেল। টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, সাধারণত আমরা এমন জায়গায় থামি যেখানে আশেপাশে বাড়ি আছে, জমি আছে, মানুষ আছে, ফার্ম হাউস আছে, কিন্তু সে তো কোনো ফার্ম হাউস ছাড়াই থেমে গেল। কেন? সৌন্দর্য উপভোগ করার জন্য। তো অবশ্যই তার ঘোড়া ভাবছে যে এটা কত অদ্ভুত যে একটা ফার্ম হাউস ছাড়া থেমে গেল। কোথায় থেমেছে? বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। সে থেমেছে একটা বন আর একটা বরফ আচ্ছাদিত হ্রদের মাঝে, অর্থাৎ যেই হ্রদের পানি বরফ হয়ে গিয়েছে আর যেই বন, সেই দুইটার মাঝখানে সে থেমেছে। এবং সেই দুইটা মাঝখানে যেই সন্ধ্যাটা ছিল, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, সেই সন্ধ্যাটা ছিল বছরের সবচেয়ে অন্ধকারতম সন্ধ্যা। অর্থাৎ কবি এখানে কি ব্যাখ্যা করেছে? সে যেখানে থেমেছে সেটার যে সেটিং বা সেটার যে পরিবেশ সেটা ব্যাখ্যা করেছে। সেখানে কেমন ছিল? ফার্ম হাউস ছিল না, বন ছিল এক পাশে, একটা ফ্রোজেন লেক ছিল আরেক পাশে, অনেক অন্ধকার ছিল, এটাই সে বোঝাচ্ছে। এবং যে বন ছিল সেই বনটাও কি বরফে ঢাকা ছিল। He gives his harness bells a shake to ask if there is some mistake. He বলতে এখানে কাকে বোঝাচ্ছে? হি বলতে এখানে ঘোড়াকে বোঝাচ্ছে। অর্থাৎ ঘোড়া এখানে নিজের গলার লাগামের ঘণ্টাটাকে একটা ঝাঁকি দিল। কেন? লেখককে জিজ্ঞেস করতে, বা যে যাচ্ছিল তার গন্তব্যস্থলে ঘোড়াতে করে তাকে জিজ্ঞেস করতে, ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, তুমি কি কোনো ভুল করেছো যে তুমি এখানে দাঁড়িয়েছো? আমার মনে হয় তুমি কোনো ভুল করে এখানে দাঁড়িয়েছো। মানে ঘোড়া এনশিওর হতে চাচ্ছে যে একটা মানুষ এত অন্ধকার একটা জায়গায় বনের পাশে শীতের মধ্যে কেন থামবে। আচ্ছা, এখন এটা যদি আপনাদের মনেও প্রশ্ন জাগে আসলে কেন থেমেছে, দেখেন এক একজনের কাছে সৌন্দর্যের বহিঃপ্রকাশ, সৌন্দর্যের সংজ্ঞা একরকম। হয়তো বা যে লেখক বা যে যাচ্ছিল তার কাছে এটা সুন্দর লেগেছে, আমার আপনার কাছে নাই লাগতে পারে। সে ওই সৌন্দর্যটাকে উপভোগ করছে, সেই কামনেস, সেই সেরেনিটি, এই ব্যাপারগুলো সে উপভোগ করতে চেয়েছিল, এই জন্য সে ওখানে থেমেছে। তারপরে বলছে দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, সেখানে শুধুমাত্র দুটি জিনিসের আওয়াজ পাওয়া যাচ্ছিল। একটা ছিল সাউন্ডস অফ দ্য সুইপ অফ ইজি উইন্ড, অর্থাৎ বাতাস যে যাওয়ার সময় একটা যে ঝাপটার আওয়াজ হয় সেই আওয়াজ, অ্যান্ড ডাউনি ফ্লেক মানে নরম বরফ মাটিতে পড়ার আওয়াজ।
এখন আপনারা চিন্তা করে দেখেন তো আসলে নরম বরফ মাটিতে পড়লে কি আওয়াজ হয়? হয় না। তাহলে এই কথাটা কবি কেন বললো? অর্থাৎ এটা যে একেবারেই নিস্তব্ধ ছিল, এক্সট্রিমনেস অফ সাইলেন্টনেস, সেটা বোঝানোর জন্য। অর্থাৎ এতই সাইলেন্ট ছিল যেটা এক্সট্রিম ছিল যে আপনি বরফ পড়ার আওয়াজও শুনতে পাবেন। সো এইটা বোঝানোর জন্য আসলে এই কথাটি বলা হয়েছে। তাহলে সেটার পরিবেশটা কেমন ছিল? অন্ধকার ছিল, ডার্কেস্ট, অনেক বেশি সাইলেন্ট, নিস্তব্ধ ছিল, সেখানে অনেক অন্ধকার আর নিস্তব্ধতা ছিল। আচ্ছা আসলে পরের স্ট্যান্ডাটাতে আমরা দেখি কি বলছে। এর পরের স্ট্যান্ডায় বলছে দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বনটি খুবই সুন্দর, অন্ধকার এবং গভীর। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার কিছু প্রতিশ্রুতি আছে যা রক্ষা করতে হবে। আমি চাইলে এখানে বসে বসে সৌন্দর্য দেখতে পারবো না। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমাকে অনেক মাইল যেতে হবে ঘুমানোর আগে, অনেক মাইল যেতে হবে ঘুমানোর আগে। এখন সে এখানে ঘুম কথাটি কোত্থেকে আসলো? দেখেন সে একটা জায়গায় বসে সৌন্দর্য উপভোগ করতে করতেই তার মনে পড়ে গেল না যে আমি এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবো না, কারণ আমার কিছু প্রতিশ্রুতি আছে। আমি চাইলেই সারা জীবন বসে বসে আরাম করতে পারবো না, আপনি চাইলেই সারা জীবন বসে বসে ঘুরতে পারবেন না, ভবঘুরে থাকতে পারবেন না, কারণ আপনার পরিবার, সমাজ, সর্বোপরি দেশের প্রতি কিছু দায়িত্ব আছে যেগুলো পালন করতে হবে। সে ওয়াদাগুলো রাখতে হবে। কবে? বিফোর আই স্লিপ, মানে এই স্লিপ হচ্ছে একটা মেটাফোর। এখানে যে মেটাফোর দিয়ে কবি বুঝিয়েছে যে তাকে মৃত্যুর আগে প্রতিশ্রুতিগুলো রাখতে হবে, অর্থাৎ তাকে মৃত্যুর আগে সব দায়িত্ব কর্তব্য পালন করে মারা যেতে হবে। এই জন্য সে চাইলেই এখন এখানে বসে বসে সৌন্দর্য উপভোগ করতে পারবে না, বরফ, তুষার এগুলো দেখতে পারবে না। এই হচ্ছে কবিতার মূল সারমর্ম। আমরা একটু দেখি এর পরে কি আছে। কবিতায় যে বাংলাগুলো আমি এতক্ষণ বলেছি সেটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা যদি একটু এটার সামারিটা দেখেন, সামারিটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে this poem speaks of that poet's desires to take rest and to fulfill the responsibilities he suggests to balance both. এই কবিতায় কবি বিশ্রামের আকাঙ্ক্ষা এবং কর্তব্য দায়িত্বকে পালন করার মাঝে ভারসাম্য রক্ষা করার কথা বলেছেন। The poet cannot enjoy the beauty of the woods because he has to keep promises and fulfill duties before his death. কবি চাইলেই বনের ধারে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করতে পারবে না, কেননা মৃত্যুর আগে তাকে অনেক প্রতিশ্রুতি রাখতে হবে ও দায়িত্ব পালন করতে হবে। কোশ্চেন আনসার। প্রথম প্রশ্ন, আসেন আমরা প্রথম প্রশ্নটি দেখি। প্রথম প্রশ্নে বলছে হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট ইজ গোয়িং, হোয়াই ইজ হি গোয়িং দেয়ার? কবি কোথায় যাচ্ছেন বলে তুমি মনে করো এবং সেখানে তিনি কেন যাচ্ছেন? I think the poet is going to his hometown or any other particular place. আমার মনে হয় কবি তার নিজের শহরে বা নির্দিষ্ট কোনো স্থানে যাচ্ছেন। He is going there to keep a promise. সে ওখানে যাচ্ছে তার প্রতিশ্রুতি রক্ষা করতে। Here the poet wants to say that we should not get stuck at one place or any moment of life. Rather, we should move on to fulfill our promises and responsibilities. এখানে কবি বলতে চেয়েছেন যে জীবনের কোনো মুহূর্তে বা কোনো স্থানে আমাদের আটকে থাকা উচিত নয়, বরং প্রতিশ্রুতি ও দায়িত্ব পালনে আমাদের এগিয়ে চলা উচিত। Question number 2. Why did the poet stop by the woods though it was dark and he was alone? যদিও অন্ধকার ছিল এবং কবি একাকী ছিলেন, তাও কেন কবি সে অন্ধকার বনের পাশে থামলেন? The poet stopped by the woods though it was dark and he was alone because he wanted to observe the natural beauty and snowfall in the woods. অন্ধকার হলেও এবং একাকী থাকার পরও কবি বনের পাশে থামলেন কারণ তিনি প্রাকৃতিক সৌন্দর্য এবং বনের তুষারপাত অবলোকন করতে চেয়েছিলেন। He wanted to enjoy the serenity of the dark, deep and yet lovely woods. তিনি অন্ধকার, গভীর, একই সঙ্গে অপূর্ব বনের নির্মলতাকে উপভোগ করতে চেয়েছিলেন, অর্থাৎ যে সেরেনিটি, সৌন্দর্য ছিল সেটাকে উপভোগ করতে চেয়েছিলেন সে। Number 3, guess what promise the poet had to keep before he would sleep? অনুমান করো ঘুমানোর পূর্বে কবিকে কি প্রতিশ্রুতি রাখতে হবে? The poet had to keep many promises, especially the responsibilities to family or society. কবিকে অনেক প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, বিশেষ করে পরিবার বা সমাজের প্রতি দায়িত্বসমূহকে। দ্য পোয়েট হ্যাড টু কিপ দিস প্রমিসেস বিফোর হি উড স্লিপ, এবং এই প্রমিসগুলো তাকে ঘুমানোর আগে রক্ষা করতে হবে। Question 4. What is the significance of sleep in the poem? কবিতায় ঘুমের তাৎপর্য কি? In the poem, sleep refers to death. ঘুম মৃত্যুকে নির্দেশ করে। According to the poet, কবির মতে life is like a journey and we get attracted to various things on our way. জীবন একটি সফরের ন্যায় এবং আমরা আমাদের সফরের যাত্রাপথে বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যাই।
উই নিড টু ওভারকাম দিস টেম্পটেশনস, কিন্তু আমাদের এই প্রলোভনগুলোকেই কাটিয়ে উঠতে হবে, অ্যান্ড কিপ মুভিং টুয়ার্ডস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন বিফোর আওয়ার ইটারনাল স্লিপ, এবং আমাদেরকে অন্তিম গন্তব্যে চিরন্তন ঘুমের আগে এগিয়ে যেতে হবে। Question 5. How does the poet explore the theme of nature in the poem? কবিতায় কিভাবে কবি প্রকৃতি বিষয়টিকে বিশ্লেষণ করেছেন? আচ্ছা, কবিতায় কবি প্রকৃতি এই বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করেন? The poet stops by the woods to enjoy the mesmerizing beauty of nature. কবিতায় কবি মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে বনের পাশে থামেন। স্ট্যান্ডিং দেয়ার, সেখানে দাঁড়িয়ে, হি রিফ্লেক্টস অন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড ইটস ইমপ্লিসিট কন্ট্রাস্ট উইথ সোসাইটি, সেখানে দাঁড়িয়ে তিনি প্রাকৃতিক জগৎ এবং সমাজের সঙ্গে এক অন্তর্নিহিত বৈসাদৃশ্য বিবেচনা করেন। হি ওয়ান্টস টু এনজয় দ্য নেচার ইনস্টেড অফ ডুইং হিজ ডিউটিজ, তিনি দায়িত্ব পালনের পরিবর্তে তিনি প্রকৃতিকে উপভোগ করতে চান। What do the lines symbolize? নিচের লাইনগুলো কিসের প্রতীক বহন করে? And miles to go before I sleep, and miles to go before I sleep, এই দুইটা লাইন কিসের প্রতীক বহন করে সেটা জিজ্ঞেস করা হয়েছে। The given lines, অর্থাৎ উপরোক্ত যে লাইনগুলো আছে, symbolize, নির্দেশ করে a short span of human life, অর্থাৎ মানুষের জীবন যে ক্ষণস্থায়ী, and the duties and responsibilities that a person has to fulfill before his ends, অর্থাৎ এবং কি নির্দেশ করছে যে একজন ব্যক্তিকে যে দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে তার জীবন শেষ হওয়ার পূর্বে। হিয়ার স্লিপ সিম্বলাইজড ডেথ, এখানে ঘুম মৃত্যুকে নির্দেশ করে। রাইট অ্যাবাউট দ্য ইমেজারি ইউজড ইন দ্য ফলোয়িং লাইন। 7 নম্বর প্রশ্ন, নিচের লাইনে ব্যবহৃত চিত্রকল্প সম্পর্কে লিখো। নিচের লাইনটা দেখেন, হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক, সে তার গলার লাগামের ঘণ্টাকে নাড়া দিল, এটা কি নির্দেশ করছে? দ্য গিভেন লাইন, এইখানে ইমেজারি কি আছে দেখেন। ইমেজারিতে যদি আপনি ক্লাসিফিকেশন শিখেন সেখানে ভিজুয়াল ইমেজারি, অডিটরি ইমেজারি দুইটাই পাবেন, কারণ সে নড়াচড়া করার যে দৃশ্যটা চোখে ভাসবে সেটা ভিজুয়াল, আর সে নড়াচড়া করলে যে বেলের আওয়াজ সেটা হচ্ছে কি অডিটরি। তাহলে এখানে আমরা বলতে পারি যে ইজ বোথ ভিজুয়াল অ্যান্ড অডিটরি ইমেজারি, ইট ইজ ইউজ টু ইভোক আওয়ার ভিজুয়াল সেন্স অ্যান্ড অডিটরি সেন্স, এবং এটি ব্যবহার করা হয়েছে আমাদের দৃষ্টি ও শ্রবণ ক্ষমতাকে জাগ্রত করার জন্য। Question number 8. What does the poem remind us? এই কবিতা আমাদের কি মনে করিয়ে দেয়? This poem reminds us of the constant balance between our desires for rest and the obligations we must fulfill. কবিতাটি আমাদের বিশ্রামের আকাঙ্ক্ষা এবং অবশ্য কর্তব্যগুলোকে পালন করার মধ্য দিয়ে অবিচ্ছিন্ন ভারসাম্যের কথা মনে করিয়ে দেয়। It also emphasizes the journey ahead and the commitments that cannot be ignored. এটি সম্মুখের যাত্রা এবং যে সমস্ত প্রতিশ্রুতিকে উপেক্ষা করা যায় না তার উপরে জোর দেয়। অর্থাৎ এই কবিতা আমাদের মনে করিয়ে দেয় আপনি চাইলেই আপনার প্রতিশ্রুতি অথবা আপনার দায়িত্ব, আপনার কর্তব্যকে পিছনে ফেলে দিতে পারবেন না, আপনাকে এগুলো পালন করতেই হবে at any cost. Question number 9. He will not see me stopping here. What does the poet refer to? এখানে কবি কি নির্দেশ করেছে যে he will not see me stopping here, সে আমাকে এখানে থামতে দেখবে না। ওকে, দ্য পোয়েট রেফার্স টু, এখানে কবি নির্দেশ করছে ওনার অফ দ্য উডস, অর্থাৎ বনের মালিককে। সিন্স দ্য ওনার মে বি ইন হিজ হাউস ইন ভিলেজ, যেহেতু বনের মালিক তার বাড়িতে গ্রামে আছে, হি উইল নট সি দ্য পোয়েট স্টপিং বাই দ্য উডস, তিনি কবিকে বনের পাশে থেমে থাকতে দেখবে না। অর্থাৎ এখানে কবির বনের মালিকটাকে নির্দেশ করছে মেইনলি। Question number 10. What are the sounds that the poet hears in the woods? কবি বনে যে শব্দগুলো শোনেন সেগুলো কি কি? In the woods, the poet hears the sounds of the harness bells and the wind blowing through the trees besides the falling of the snowflakes. This indicates how quiet the forest was on the snowy evening. কবি বনে কয়েকটা আওয়াজ পান। প্রথমে কবি বনে তুষার কণা পতনের শব্দ ছাড়াও ঘোড়ার লাগামের ঘণ্টা এবং বনের মধ্যে প্রবাহিত বাতাসের শব্দ পান। বাতাস, ঘণ্টা এবং তুষারকণা পড়ার আওয়াজ শুনতে পান। এটি নির্দেশ করে যে সেই তুষারপাতের সন্ধ্যায় বনটি কতটা নীরব ছিল যে তিনি তুষারপাতের আওয়াজটাও শুনতে পেয়েছেন। এই হচ্ছে আমাদের এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রথম 10টি প্রশ্ন। আশা করি আপনারা কবিতাটি এবং কবিতার প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।